আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও ছায়াময়ের ছায়া। একটি বিশেষ অনুরোধ, গল্পের পাইরেসি করবেন না, পাইরেসিকে সমর্থন করবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও ছায়াময়ের ছায়া। ফুলবন্তী ঘরের বাইরে এসে দেখল ঠান্ডা একটা হাওয়া, কিন্তু এর মধ্যে বোধন কোথায় গেল? ফুলবন্তী চিৎকার করে ডেকে উঠল, বোধন, ওরে বোধন, কোথায় গেলি বাপ? ও বোধন! কিন্তু না, বোধনের কোনো কথা নেই। ফুলবন্তী হ্যারিকেনের আলোয় চারপাশে যতদূর পর্যন্ত দেখতে পায় তাতে বোধনকে কোথাও দেখতে পেল না। বুকের ভেতরের ভয়টা যেন আরো বেশি বেড়ে উঠতে লাগল। এমন সময় বাড়ির উঠোনের এক পাশ থেকে বোধনের গলা শোনা গেল। বোধনের বয়স খুব বেশি নয়, আধো আধো করে সে কথা বলতে পারে, ছোট ছোট পায়ে গুড়গুড় করে দৌড়তেও পারে। সেই বোধনের আধো আধো গলায় ডাক শুনে ফুলবন্তী প্রথমে উত্তর দিল, বোধন, কোথায় গেলি রে? ও বোধন, কোথায় গেলি? আবার শোনা যায় বোধনের আধো আধো গলায় খিলখিলে হাসির শব্দ। হ্যারিকেনের আলোটায় ফুলবন্তীর যেন মনে হলো বাড়ির উঠোনের এক পাশে বড় আম গাছটার তলা থেকে যেন শব্দটা ভেসে আসছে। উড়মুড় করে সেই দিকে এগোতেই ফুলবন্তী দেখতে পায় গাছের তলায় বোধন দাঁড়িয়ে রয়েছে, তার মাথাটা উপরের দিকে। গাছের ওপরের দিকে তাকিয়ে কি যেন একটা দেখছে সে। ফুলবন্তীর ধড়ে তখন প্রাণ ফিরে এসেছিল। হাঁটতে হাঁটতে গাছের তলাটায় এসে বোধনকে এক হাতে জড়িয়ে ধরে কোলে তুলে নিতে যাবে, এমন সময় গাছের উপরের দিকে তাকাতেই দেখতে পেল একটা কালো ছায়া, যেন আম গাছের ডাল আর পাতার আড়ালে এতক্ষণ ধরে বসে বোধনকে দেখে চলেছিল সে। ফুলবন্তী এসে দাঁড়াতেই সেটা যেন কোথায় লুকিয়ে পড়ার চেষ্টা করতে গিয়ে গোটা আম গাছটাকে থরথর করে নাড়িয়ে ফেলেছে। তুই এইখানে দাঁড়িয়ে তুই কি দেখছিস বলতো বোধন? আর তোকে খুঁজতে খুঁজতে আমি চিন্তায় মরেই যাচ্ছি। বোধন এইবার মায়ের দিকে তাকালো, আগের মতোই কি যেন বলল, তবে ছায়া কথাটাই ফুলবন্তী দু একবার শুনতে পেল যেন। হঠাৎ করে নিজের অজান্তেই ফুলবন্তীর বুকের ভেতরটা যেন কেমন ধক করে উঠল। আজ শনিবার, এমন দিন রাতের বেলা আম গাছের তলায় এমন ছায়া দেখতে পেল কেন? তাছাড়া বোধন এইখানে এসে পড়লই বা কেন? বোধনকে কোলে তুলে নিয়ে ফুলবন্তী গাছের তলা থেকে নেমে আসতে যাবে, এমন সময় দেখতে পেল আম গাছের ছায়াটা কেমন যেন অদ্ভুত বড় হয়ে গেছে। সে গাছের ছায়ার তলায় এখন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু হঠাৎ দেখল ওটা কি? যে গাছের ছায়াটা মাটির উপর এসে পড়েছে তার গায়ে যেন অজস্র লাল চোখ ফুটে উঠেছে। ভয়ে আতঙ্কে ফুলবন্তীর গোটা শরীর যেন কেঁপে উঠেছিল এক মুহূর্তের জন্য। ঠিক তখনই বাড়ির বাইরের দিক থেকে কার যেন একটা গলার স্বর শুনতে পেয়ে ফুলবন্তী থরথর করে কেঁপে উঠল। তারপরে বলল, কে 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 আছে ওখানে? কি চাই তোমার? কি চাই এখানে? ফুলবন্তীর চিৎকার শুনে পথের কাছ থেকে বাড়ির ভেতরে ঢুকে এলো যেন কেউ একটা। তাড়াতাড়ি অন্ধকারের মধ্যে ঢুকে গাছের তলায় হ্যারিকেন হাতে ফুলবন্তীকে দাঁড়িয়ে থাকতে দেখে নারায়ণ চিৎকার করে বলল, আরে
সর্বনাশ হয়েছে ফুলবন্তী। তোর পেছনে ওটা কিসের ছায়া? তাড়াতাড়ি তাড়াতাড়ি আম গাছের তলা থেকে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। নারায়ণকে দেখে ফুলবন্তীর ধরে প্রাণ ফিরে এসেছিল। নারায়ণ এই গ্রামেরই একজন বয়স্ক মানুষ। হুড়মুড় করে নারায়ণের প্রায় কাছে এসে কোল থেকে বোধনকে নামিয়ে ফেলেছিল ফুলবন্তী। কতক্ষণ যে গাছের তলায় ওই রকম ভাবে সে দাঁড়িয়ে মাটিতে এসে পড়া লাল লাল চোখগুলোর দিকে তাকিয়ে দেখেছিল সেটা ওর মনে নেই। ফুলবন্তীর চোখ তখন বিস্ফারিত ফ্যাকাশে হয়ে গেছে, মুখ থেকে লাল গড়িয়ে পড়ছে, গোটা শরীর কেমন যেন থরথর করে কাঁপছে। প্রচণ্ড জোরে মাথা ঘুরতে শুরু করেছে ফুলবন্তীর। কোল থেকে নেমে এসে বোধন কিন্তু চুপ করে দাঁড়ালো। সে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মা যে কেন এমন করছে সে কিছুই বুঝতে পারছে না। নারায়ণ ব্যাপারটা বুঝতে পারল। তাড়াতাড়ি কোনো রকমে ফুলবন্তীকে নিয়ে তারই ঘরে বারান্দার কাছে গিয়ে তুলল। দেওয়ালের কাছে হেলান দিয়ে ফুলবন্তী অতি কষ্টে বলল, ছায়া, ছায়া, ওগো, ও গাছে ছায়া রয়েছে, ছায়া। বোধন বসেছিল তার মায়ের কাছে। নারায়ণ তাদের দুজনকে রেখে উঠোনের কাছে নামল। তার মনের সাহস একটু বেশি। আম গাছটার দিকে তাকাতেই যেন মনে হলো বাড়িতে সবকিছুর চেয়ে ওই আম গাছটা একটু অন্যরকম। কেমন যেন একটু বেশি অন্ধকার বলে মনে হচ্ছে না আম গাছটাকে? তাছাড়া ওই আম গাছের নিচের অন্ধকারটাও যেন বেশি। চাঁদের আলো আম গাছের তলায় এসে পড়তে পারেনি, ছায়াটাকে যেন আরো বেশি বড় করে ফেলেছে। নারায়ণ সেই দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, আম গাছের তলায় অত বড় ওঠা কিসের ছায়া বলতো ফুলবন্তী? আমি জানি না গো নারায়ণ দাদা, কিচ্ছু জানি না। ওই গাছের ছায়াটা কিসের আমি সেটা কিছু বুঝতে পারছি না। ওই ছায়ার চোখগুলো কেমন যেন লাল হয়ে জ্বলছিল গো। ওটা দেখেই তো আমার বড্ড ভয় লাগলো। না হলে এই ফুলবন্তীকে ভয় দেখায় এমন বুকের পাটা কার আছে বলো তো? কিন্তু হঠাৎ করে কি হলো বলতো? সব কিছু তো ঠিক ছিল। জীবন ফিরবে কবে কিছু বলে গেছে? ও আর ফিরেই বা লাভ কি? ও তো ফেরেই দুদিনের জন্য, তারপর তো আবার চলে যায়। আমার গোটা জীবনটাই তো এমন ভাবেই কাটলো গো। কবে যে সবকিছু ছেড়ে ছুড়ে এখানে এসে থাকবে কে জানে। কিন্তু নারায়ণ দাদা, ওই গাছের কাছে ছায়াটা কিসের পড়লো বলো তো? শোনো না, একবার এগিয়ে গিয়ে দেখো না গো। হ্যাঁ, মাটিতে ছায়ার মধ্যে লাল কতগুলো চোখ জ্বলছে, আর ওটা দেখেই তো। বলতে বলতে ফুলবন্তীর গোটা শরীর আরেকবার ভয়ে যেন থরথর করে কেঁপে উঠল। ভীষণ ঠান্ডা লাগছে তার। সে নিজের কাপড়ের আঁচলটা কোনোভাবে গায়ে জড়িয়ে নিল। বোধন তার কোল ঘেঁষে এসেছে। নারায়ণ এক পা করে গাছের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় ফুলবন্তী লক্ষ্য করল তার ঘরের চাল বেয়ে কি যেন একটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। তার শব্দটা শুনতে পাচ্ছে সে। জিনিসটা একটু একটু করে নেমে এলো নিচের দিকে, একেবারে শেষ প্রান্তে এসে গেছে। এমন সময় আবার ফুলবন্তী দেখল একটা লম্বা কালো হাত ঘরের চালের শেষ প্রান্ত বরাবর সাপের মতো নেমে আসছে নিচের দিকে। দৃশ্যটা দেখে চিৎকার করে উঠল। আর ঠিক তখনই বুঝতে পারল যে ওই আম গাছের কাছে একটা ছায়া, মস্ত বড় লম্বা একটা ছায়া। কি বলছো?
তার মানে তুমি বলতে চাইছো তোমার ওই মাসির বাড়িতে যে বিপদটা ওটা কেটে গেছে আর কোনো সমস্যা নেই? যাক, তাহলে তো খুব ভালোই হয়েছে। কিন্তু এদিকে আবার কোন বিপদ হলো? আর বলো না, তুমি তো ভালো করেই জানো এ ব্যাপারে। রবিবার ছুটির দিনে অফিস থাকে না বলে সকাল সকাল একটু কাছাকাছি হাঁটতে বেরোই, বৃষ্টি না হলে। আমি আর গিন্নি আজ সকালে বেরিয়েছিলাম। গিন্নির তো আশেপাশের পরিচিতের সংখ্যা নিহাত কম নয় বললেই চলে। এমন কেউ নেই আশেপাশে যারা তাকে চেনে না। এ পাড়ায় এমন অনেকেই আছে যাদের সঙ্গে আমার হয়তো ভালোভাবে পরিচয় নেই, অথচ গিন্নি তাদের খুঁটিনাটি সম্পর্কে সব কিছু জানে। তা আজ তেমনই এক ভদ্রমহিলার সঙ্গে কথা বলতে বলতে জানা গেল তাঁর বাড়িতে নাকি রাতের বেলা কি সব ছায়া দেখা যায়। ছায়া? ভদ্রমহিলা তো তাই বললেন। যদিও গিন্নির সঙ্গে কথা বলছিলেন, আমি এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলাম। কিন্তু ব্যাপারটা শুনে কৌতূহলী হয়ে আমার সত্যি বলতে একটু কান খাড়া করে নিয়েছিলাম। তবে এই ব্যাপারটা আশ্চর্য, বুঝলে। বেশ কয়েকদিন ধরেই ব্যাপারটা ঘটছে। রাতের বেলায় নাকি ঘরের মধ্যে এখানে ওখানে ছায়া দেখা যায়, অথচ আর কিছু নয়। মানে অশরীরী আত্মার শরীর বা কোনো অন্য কিছু নয়। এমনকি তাদের কোনো বিপদও এখনো পর্যন্ত হয়নি। শুধু মাঝে মাঝেই যেন মনে হয় দেওয়ালে কিংবা ঘরের ছাদে কিংবা অন্যত্র কোথাও কালো কালো কিছু ছায়া ঘুরে বেড়াচ্ছে। ঘরে আলো থাকলে কিন্তু সেসব হয় না, অন্ধকার হলেই তারপর সেসব হয়। সেই থেকে ওরা রাতের বেলায় এখন আলো জ্বালিয়ে রেখে ঘুমোতে যায়। তাই আমি ওদেরকে তারানাথের কথা বললাম, তার কাছে গিয়ে একবার দেখতে পারে। ভালো করেছো। এই সমস্ত অদ্ভুত উপদ্রব যেন আজকাল একটু বেড়েই চলেছে, তাই না? ঠাকুরমশাই কিন্তু মাঝে মাঝে বলতেন বিপদ এই কলকাতা শহরেও এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। আমরা তাদের খবর রাখতে পারি না বলে আমরা মনে করি আসলেই কোথাও কিছু হচ্ছে না। তা ভুল কিছু বলনি, ঠিক কথাই বলেছ। তবে যা বলছিলাম, চলো বেরিয়ে পড়ি। আকাশের অবস্থাটা যা হয়েছে এখনই বৃষ্টি নামবে। ছাতা সঙ্গে করে নিয়ে যাই, আর ট্রাম ধরে যদি... কথাটা বলেই সামলে ফেললাম। ট্রাম ধরে যাওয়ার মতো পয়সা এখন নেই। সবেমাত্র দুর্গাপুজো পেরিয়েছে, এখন পকেটের অবস্থা যাকে বলে গড়ের মাঠ। দুর্গাপুজোতে এবার খরচও বেশি হয়েছে। যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে এমন অবস্থা হওয়াটাই স্বাভাবিক ছিল। তাই তো সাথে করে কিশোরীর খরচে, ট্রামে, আর তারপরে তারই খরচে যখন পাসিং শো সিগারেট আর তেলে ভাজা কিনে তারানাথের বাড়িতে গিয়ে পৌঁছলাম, তখন কিন্তু দেখলাম তারানাথ তান্ত্রিকের আজ খদ্দের জুটেছে। যেমন যেমনটি বললাম ঠিক তেমন তেমনটি করবে, বুঝলে। বাড়িতে যদি অন্য কেউ থাকে তাহলে তাদেরও এই সমস্ত কিছু মেনে চলতে বলবে, না হলে কিন্তু সমস্যা হবে। আসলে চিন্তার কিছু নেই, এমনটা মাঝে মাঝে হয়। আরে কি বলছেন ঠাকুরমশাই, এমনটা মাঝে মাঝে হয়ে থাকে? আরে মনে হচ্ছে যেন রাতের বেলায় আমরা ছাড়াও ঘরে কেউ থাকছে। শুধু ঘরে নয়, এমনকি বিছানাতে সেদিন ঘুমোতে গেছি, হঠাৎ করেই মনে হলো বিছানায় একটু আগে কেউ শুয়েছিল, তার গায়ের উপরেই আমি গিয়ে পড়েছি। পুরনো বাড়ি জলের দরে কিনে সেইখানে কোনো কিছু না করিয়ে থাকতে শুরু করলে তো এমনটাই হবে। ওই বাড়ি কতদিন ধরে ফাঁকা পড়ে আছে সে কথাও তো আপনি জানেন না। বাড়িটা একটু মেরামত করিয়ে নেবেন, আর তারপরে বাড়ি একেবারে খালি করে নতুন করে পুজো করে তারপরে গৃহপ্রবেশ করবেন। তাহলে ওই বাড়িতে যা কিছু খারাপ আছে সব কিছুই ঠিক হয়ে যাবে। আসলে ব্যবসা সূত্রে আমি বাইরেই থাকি বেশিরভাগ সময়। আপনি ঠিকই বলেছেন ঠাকুরমশাই, তেমনটাই করতে হবে। আমায় বেশ কয়েকদিন এখনও এই বাড়িতে থাকতে হবে। এখানে থেকেই ওই বাড়িতে আবার নতুন করে সব কিছু করিয়ে নেব। হ্যাঁ আচ্ছা ঠাকুরমশাই, আপনি কিন্তু আসবেন, মানে ওই যেদিন গৃহপ্রবেশ করব সেদিন আপনি এসে যদি নিজের হাতে সমস্ত কিছু... না হে, সেইটা করতে পারবো না। আমি পুরোহিতের কথা বলে দেব, তাকে দিয়ে সবকিছু করিয়ে নিলেই হবে। আমার কাছে আর আসার প্রয়োজনও হবে না। হ্যাঁ, তবে যদি প্রয়োজন হয় তখন আসতে পারো। এখন আর কোথাও আসলে যেতে ভালো লাগে না, আর তাছাড়া তোমার বাড়িও তো অনেকটা দূর। লোকটি তারানাথকে নিয়ে যাওয়ার জন্য সাধ্য সাধনা করতে লাগলো।
গাড়ির ব্যবস্থা করে দেবে, একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে। শেষে বুঝতে পারলাম তারনাথ বোধ হয় তার হাত থেকে নিস্তার পাওয়ার জন্যই বলল, ঠিক আছে, তুমি এখন যাও, সমস্ত কিছু ব্যবস্থা করে আমায় না হয় খবর দিও, তখন দেখা যাবে, বুঝলে? যাও। ঠাকুরমশাই, আপনার তাহলে খদ্দের জুটেছে আজ, বেশ ভালো তো। পুজো শেষ হওয়ার পর থেকে অবস্থাটা ভালোই আছে বলে মনে হচ্ছে। কথাটা মিথ্যে বলনি অবশ্য। এই পুজোর পর থেকে এই গোটা সপ্তাহে অন্তত 6 জন খদ্দের আমার কাছে এসেছিল। আজকে তো এই 2 জন তোমার আসার আগেই। কলকাতা শহরে কি মানুষের আপদ বিপদ বেড়ে চলেছে না কি বলো তো? হঠাৎ করে কি হলো বলো দেখি? এইবার তো শুনেছি মা দুর্গা গজে এসেছেন এবং ফিরে গেছেন দোলায়। তাতেই কি এমন সমস্যা হলো নাকি? দেবী দুর্গার গজে আগমন আর দোলায় ফিরে যাওয়ার সঙ্গে যে কি করে এই সমস্ত কিছুর মিল তারানাথ খুঁজে পেল তা আমি বুঝতে পারলাম না। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, অশরীরী আত্মার শুধু ছায়া পড়তে পারে? মানে মনে করুন শুধু ছায়া ছাড়া আর কিছুই নেই, তেমন কিছুর কথা বলছি। তোমরা যার কথা বলছো সেই অশরীরই কিন্তু বড় বেশি ক্ষতিকর হয়। শুধু ছায়া ছায়া মনে হতে পারে, কিন্তু তাদের ক্ষমতাও হয় অনেক বেশি। যদি একবার কারোর ওপর এদের নজর পড়ে তাহলে অনেক দিন পর্যন্ত এরা তার পিছুতে লেগেই থাকে, তার ক্ষতি না করা পর্যন্ত। আর এই ছায়া অন্ধকার নিজের মধ্যে আনতে পারে, আর সেটাতে অনেক কিছু ভুলভ্রান্তি দেখাতেও পারে। তার মানে যাকে বলে হ্যালুসিনেশন, মানে মায়াজাল। অনেকটা তাই, কিন্তু ব্যাপারটা ঠিক তেমন নয়। তবে এইটুকু বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবার সম্ভাবনা বেশি। তবে হঠাৎ ছায়ার কথা তোমরা বললে কেন? কিশোরী তখন আমার কথাটা অল্প কথায় বুঝিয়ে দিল। তারানাথ আমার দিকে তাকিয়ে বলল, অশরীরী শক্তি কিংবা প্রেত হয় 3 প্রকার। প্রথমত, যেসব মানুষের অপঘাতে মৃত্যু হয় তাদের আত্মা পৃথিবীর বুকে আবদ্ধ থেকে যায় নানা কারণে। তা কখনো নিজে থেকে, আর কখনো বা কোনো তান্ত্রিক কাপালিকদের কবলে পড়ে বারবার মানুষের ক্ষতি করার জন্য ফিরে আসে। দ্বিতীয়ত, নিম্ন স্তরের কোনো প্রাণী আমাদের সঙ্গে এই জগতের সাথে সমান্তরালে চলতে থাকা অন্য জগৎ থেকে আমাদের জগতে ফিরে আসে। আর এক ধরনের হয় যারা এই ছায়া কিংবা এমন কিছু, যারা আসলে আমাদের পৃথিবীর কোনো মৃত মানুষের আত্মা নয়, আবার অন্য জগৎ থেকে ভেসে আসা সেই জগতের কোনো নিম্ন স্তরের প্রাণীও নয়। এরা হলো এক ধরনের শক্তি। এটা কিভাবে কোথায় তৈরি হয় তা সহজে বোঝা যায় না, কিন্তু এরা বড় ভয়ানক। আর এই ছায়ার কোনো প্রকারভেদ হয় না, এরা শুধু ছায়াই থাকে। তারানাথ কথা শেষ করে কিশোরীর দিকে তাকিয়ে বলল, জানি এসব তত্ত্ব কথা শুনতে তোমরা মোটেই ভালোবাসো না। আমি এতক্ষণ ধরে যেটা বললাম সেটা তত্ত্ব কথার মতো মনে হলেও আসলে ছায়া কি তা তোমাদের বোঝাবার জন্যই বললাম। একবার এমনই এক ছায়াময়ের বিপদে আমি পড়েছিলাম। হ্যাঁ, অবশ্য বলতে পারো ঠিক আমি নই, একটা গোটা পরিবার পড়েছিল। আর তাদের কাছে আমি গিয়ে পৌঁছেছিলাম বড় অলৌকিক উপায়ে। একটা গল্প যে ধীরে ধীরে জমতে শুরু করেছে সে কথা বুঝতে পেরে আমি বললাম, তাহলে সেই গল্পটাই বলুন আজকে। বাইরে কালো মেঘ, একটু পরেই বৃষ্টি নামবে, তার মধ্যে এমন একটা গল্প আজ বেশ ভালোই জমবে। কিন্তু আপনি ছায়াময় বললেন কেন? তারানাথ সামান্য হাসল, কিন্তু উত্তর করল না। সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে একবার ধোঁয়া ছেড়ে বলল, এ কথা পরেই বুঝতে পারবে। এরপর শুরু হলো তারানাথ তান্ত্রিকের বলা সেই ছায়াময়ের গল্প। বেশ কয়েক বছর আগের কথা। তখন শীতকাল,
সবেমাত্র শীত পড়তে শুরু করেছে কলকাতার শহরে। এখানে এসে থিতু হয়ে বসার পরে সামান্য পসার জমে উঠতে শুরু করেছে। তখনও রাজা উজিরদের জুর গাড়ির লাইন আমার বাড়ির সামনে লাগতে শুরু করেনি। মানে ওই ঘোড়ার রেসের ভবিষ্যৎবাণী, তারপর হাত থেকে ভবিষ্যৎ বলে দেওয়া, লটারির টিকিট, হারা মামলা, এই সমস্ত কাজ করে নিজের শক্তি ক্রয় করতে শুরু করিনি। তখন ওই নিপাট ভবিষ্যৎ দর্শন এবং তার সঙ্গে কুষ্ঠি বিচার, কুণ্ডলী তৈরি, এই সমস্ত করি আর কি। তা গিন্নি আমার সব সময় ছিল একটু চাপা ধরনের। সেই যে আমাদের গ্রামের নদীতে ডুবে যাওয়া থেকে তাকে বাঁচিয়েছিলাম, তারপর থেকেই যেন সে আমার প্রতি সামান্য অনুরক্ত হয়েছিল। সেই কথা প্রথমে বুঝতে পারেনি। আসলে গ্রামের মেয়ে বলে কথা, কিন্তু বিয়ের পর এখানে আসার পর থেকে ধীরে ধীরে সেই সমস্ত ব্যাপার বুঝেছিলাম। যাই হোক, ওসব কথা পরে বলবো। এখানে পসার বেশ জমে উঠেছে। আশেপাশের লোকজন তখন চিনতে শুরু করেছে। তারানাথ জ্যোতির্বিনোদ লেখা বোর্ডটা দেয়ালের কাছে ঝুলিয়ে দিয়ে বেশ ভালোই করেছি। অনেকেই ওই বোর্ড দেখেই আমার কাছে এসে উপস্থিত হয় আজকাল। একদিন দুপুরের দিকে 4 জন খদ্দের দেখে সবে উঠে চান করতে যাব কিনা ভাবছি, এমন সময় একজন লোক এসে ঢুকল। হাঁটু পর্যন্ত ধুলো মাখা পায়, খালি পা, একটা ধুতি পরা, পরনে সাধারণ একটা পাতলা ফতুয়ার মতো জামা। ঠিক এই ধরনের জামা গ্রাম্য কেউ লোকেরা পরে না। তারা হয় খালি গায়ে থাকে, না হলে অন্য কোনো গেঞ্জি থাকে, যেগুলো হাটে কম পয়সায় কিনতে পাওয়া যায় এই ধরনের জামা। কিন্তু চট করে সাধারণ মানুষের গায়ে জামা দেখা যায় না। এর দামও যেমন বেশি তেমন। যাই হোক, বুঝতে পারলাম সেই গ্রামের লোক হলে হয় অবস্থাপন্ন, আর না হলে নাম করা কোনো লোক। আমি তাকে আগ্রহ করে বসতে দিলাম। 2-1 কথার পর সে বলল, আমি আসছি অজয়পুর থেকে। সেখানে ফুলবন্তী আর তার ছেলে বোধন এক অদ্ভুত সমস্যায় পড়েছে। এদিকে জীবনও বাড়িতে নেই। ব্যবসার কাজেই তাকে বেশিরভাগ সময় এখানে ওখানে যেতে হয়। জীবন প্রায় 3-4 দিন হলো ফেরেনি। এর মধ্যে বিপদটা যে কি, আপনাকে কি করে বোঝাবো? আগে আপনি সমস্ত কথা খুলে বলুন, না হলে তো আমি কিছু বুঝতে পারবো না যে ফুলবন্তীটা কে, আর এই বোধন, জীবন, মানে আপনি নিজে অজয়পুরের লোক তো? গিন্নি ঘুমটা চাপা দিয়ে জল আর 2টো বাতাসা আর সামান্য মুড়ি নিয়ে এসেছিল। সে সামান্য কিছুই খেল। জল খেয়ে বোধহয় ধাতস্থ হয়ে বসল সে। তারপরে বলল, এখান থেকে অজয়পুর হাঁটা পথে প্রায় 1 ঘন্টার পথ। আমি গরুর গাড়িতে খানিকটা এসেছি। তারপর আমাদের গ্রামের ওই গরুর গাড়ি চালায় রামমোহন। সে চলে গেল কলকাতায় ওই গঙ্গার দিকে নিজের কাজে, আর আমি চলে এলাম এখানে। যাওয়ার পথে সে আমায় নিয়ে যাবে। সে ফিরবে প্রায় ওই বিকাল নাগাদ, যে কারণে আপনার কাছে আসা। এই আমাদের গ্রাম অজয়পুর ছোটখাটো গ্রাম হলেও বেশ শান্ত। আপদ বিপদ সেখানে খুবই কম হয়। হাতে গুনে 20টা ঘর আছে আমাদের গ্রামে। বুঝতে পারছেন, ছোট গ্রাম। তবে গ্রামের লোকেদের মধ্যে বেশ একটা মেলামেশা ভাব রয়েছে। যে রামমোহন আমায় গ্রাম থেকে এত দূর নিয়ে এলো, সেই আবার নিয়ে যাবে। এর জন্য পয়সা তো একদমই নেবে না। তাছাড়া আমার বাবা গ্রামের ওই টোলে ছাত্র পড়াতো। আমিও এক সময় পড়িয়েছি, কিন্তু এখন আর সেসব ভালো লাগে না। 2-1 জন মাঝে মাঝে আমার বাড়িতে আসে বটে, তবে সে সমস্ত কিছু ছেড়ে চাষবাসেই মন দিয়েছি। নিজে না করলেও অন্যকে দিয়ে চাষ করাই, তাতেই বেশ ভালো আছি। মনে মনে বুঝতে পারলাম, নারায়ণ মানে পুরো নাম হচ্ছে নারায়ণ চক্রবর্তী।
সে এক সময় টোলের পণ্ডিত ছিল। যাই হোক, সে বলতে লাগলো, মাত্র 3টে দিন আগে হঠাৎ করে একদিন সন্ধ্যের পর ওই রাতের দিকে কি কারণে যেন পথ ধরে ওই ফুলবন্তীর বাড়ির কাছে যাচ্ছিলাম। ফুলবন্তীর চিৎকার শুনে তার বাড়ির ভেতরে ছুটে গিয়ে দেখি আম গাছের তলায় সে বসে ভয়ে কেমন জড়সড় হয়ে গেছে। চারপাশে আম গাছের তলাটা কেমন ভীষণ ঠান্ডা। ব্যাপারটা তখন বুঝতে পারিনি। ফুলবন্তী আর বোধনকে সেখান থেকে নিয়ে দাওয়ার উপরে বসাই। আম গাছের তলার ছায়াটা সত্যিই বড় অদ্ভুত মনে হচ্ছিল। যেন মনে হচ্ছিল ওটা আম গাছের ছায়া নয়, অন্য কোনো এক ছায়া যেন আম গাছের ছায়াটার উপরে চেপে বসেছে। জানি আপনার হয়তো কথাটা শুনে অদ্ভুত লাগছে ঠাকুর মশাই, কিন্তু সত্যি এমন কিছু হয়েছিল ওই দিন। দাওয়ার কাছে বসে ভয়ে ঠক ঠক করে ফুলবন্তী কাঁপছিল। গ্রামে কবিরাজকে ডাকতে যাব কি, আম গাছের ছায়ার দিকে এগোতেই আর একটা ব্যাপার নজর পড়তেই আমার বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। নারায়ণ চক্রবর্তীর কথাগুলো এক মনে শুনে চলেছিলাম। তার বলা কথার মধ্যে যেন একটা রহস্য ছিল। তার গলার স্বর যেমন মার্জিত তেমন বেশ গম্ভীর। সে কথা বললে তার কথা চুপ করে শুনতে ইচ্ছে করে। তাছাড়া এলোমেলো ভাবে কথা বলেন না, গুছিয়ে ভেবে চিন্তেই কথা বলছিলেন। আমিও তাই চুপ করে শুনছিলাম। এইবার তিনি একটু থামতেই আমি বললাম, আচ্ছা, ফুলবন্তী ঠিক কি দেখেছিল সেই কথা কি আপনাকে বলেছে? তার কথা পরে বলছি, আমি কি দেখেছিলাম সে কথা বলি আগে। ফুলবন্তী আর বোধনকে রেখে আমি তো আম গাছের দিকে এগোলাম। বেশ খানিকটা এগোতেই আমার মনে হলো আম গাছের তলায় মাটিতে এসে পড়া ছায়াটা যেন একবার কেঁপে উঠল। জীবন্ত একটা ছায়া, অথচ বিশ্বাস করুন আশেপাশে কোথাও সামান্য হাওয়া পর্যন্ত নেই। যে গাছের পাতা কেঁপে ছায়াটা অমন হয়েছে, তাছাড়া আকাশে চাঁদ রয়েছে। চাঁদের আলোয় ছায়া যদি এসেও পড়ে, তাহলে সেই ছায়ায় কোথাও তো ফাঁক ফোকর দেখা যাবে। মানে গাছের ছায়া পড়লে সেটা তো বোঝা যায়, কিন্তু এই ছায়াতে কোথাও কোনো ফাঁক ফোকর তো নেই। তাছাড়া ছায়াটা যেন একটু বড়, কালো, কুচকুচে, যেন মনে হয় জীবন্ত, এক্ষুনি মাটি থেকে সোজা উঠে আসবে। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে দেখে চলেছি। এমন সময় ফুলবন্তীর চিৎকার শুনতে পেলাম। সেই সময় ঘুরতেই দেখি ফুলবন্তীর বাড়ির ঘরের চাল বরাবর একটা বড় ছায়া নিচের দিকে নেমে আসছে। ঠিক যেন একটা সাপের লিকলিকে শরীর একসঙ্গে অনেকগুলো আগুনে পুড়ে গলতে গলতে নিচে পড়ছে। এমন ভাবে ছায়াটা কালো পাকের মতো নিচে নেমে আসছে। বারান্দার কাছে জ্বলতে থাকা হারিকেনটার আলো দপদপ করতে লাগলো। বোধন কিন্তু ভয় পেল না। ফুলবন্তী ভয়ে দু হাতে বোধনকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলো। এদিকে বোধনকে দেখি সেই কালো ছায়াটার দিকে তাকিয়ে হাসছে। আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, ছুটে গেলাম সেদিকে। আর ঠিক তখনই মনে হলো সেই গড়িয়ে পড়া কাদার মতো কালো ছায়াটার অংশ হঠাৎ করেই উপরের দিকে উঠে গেল। একটা অদ্ভুত গন্ধ চারপাশের বাতাসে পেলাম। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ফুলবন্তীর গায়ের উপর হাত রাখতে বুঝতে পারলাম সে জ্ঞান হারিয়েছে।
তার মানে আপনি শুধু ছায়া দেখতে পেয়েছেন, আর এই কালো রঙের পাঁকের মতন কিছু একটা, মানে ওইটাও কালো ছায়া বা ধোঁয়া দিয়ে তৈরি কোনো কুণ্ডলী ছিল, তাই তো? কিন্তু ফুলবন্তী এত ভয় পেল কেন? আমি তো পড়লাম বিপদে, কি করব এমন সময়। অত রাতে গ্রামের একজনকে দেখতে পেয়ে, মানে ওই পথে দেখতে পেয়ে, তাকে দিয়েই কবিরাজকে ডাকিয়ে আনলাম। কবিরাজ এলো, তার সঙ্গে গ্রামের দু একজনও এলো। আসলে ফুলবন্তীর স্বামী জীবন সে তো বাইরে থাকে, তাছাড়া ফুলবন্তী বোধন দুজনেই বেশ ভালো, তাই গ্রামের লোকেরা তাদের দেখাশোনা মাঝে মাঝেই করে। জীবন ভালো মানুষ, গ্রামে ফিরলে গ্রামের লোকেদের টুকিটাকি এটা ওটা দিয়ে থাকে। মানে বুঝতেই পারছেন, গ্রামের লোকেদের সঙ্গে ওদের সম্পর্কটা বেশ ভালো। কিন্তু সেই রাতে ফুলবন্তীর ভীষণ জ্বর এলো। কবিরাজ পর্যন্ত সেই জ্বর দেখে বলল, ব্যাপারটা তো আমার খুব ভালো লাগছে না নারায়ণ। এত জ্বর তো হবার কথা নয়। প্রচণ্ড ভয় পেয়ে কিছু একটা হয়েছে বুঝতে পারছি, কিন্তু এত জ্বর হলো কি করে? ভীষণ ঠান্ডার মধ্যে অনেকক্ষণ সময় ধরে দাঁড়িয়ে থেকে ঠান্ডা লাগালে এমন একটা কিছু হতে পারে, কিন্তু তাছাড়া এই সময়টা এমনটা কি করে হয়? আমিও কিছু বুঝতে পারলাম না। বোধনের বয়স কম, সে আধো আধো কথা বলতে শিখেছে বটে, কিন্তু ভালো করে সে কিছু বলতে পারে না। বোধনের সঙ্গে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করে বুঝতে পারলাম ওই আম গাছের উপরে কিছু একটা দেখে সে এগিয়ে গিয়েছিল, আর তারপরেই তার মা তাকে নিতে আসে। কিন্তু তার মা তাকে নিয়ে চলে যাওয়ার সময় ওইখানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। এদিকে ফুলবন্তীর শরীর খারাপ, কি করব আর তখন। এরপর ফুলবন্তীর জ্বর কমে গেল। সে আমায় ডেকে সব কথা খুলে বলল, আর তারপর থেকেই শুরু হলো সমস্যা। একটা কালো ছায়াকে ফুলবন্তী আর বোধন মাঝে মাঝেই আশেপাশে দেখতে পায়। বোধন তাকে ভয় পায় না, কিন্তু ফুলবন্তী তাকে ভয় পায়। শুধু একটা কালো ছায়া ঘরের বারান্দায়, ঘরের দেওয়ালের বাইরে, এখানে ওখানে রাত হলেই ঘুরে বেড়ায়, আর মাঝে মাঝে যেন দুজনকে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতক্ষণ ধরে নারায়ণ চক্রবর্তীর সমস্ত কথা শুনে চলেছিলাম, কিন্তু শেষের কথাটা শুনে বুঝতে পারলাম আসলে সেই কালো ছায়ার উদ্দেশ্য কি। তাই বললাম, আমি একটা তাবিজ তৈরি করে দিচ্ছি, সেটা নিয়ে আপনি ওই বোধনের হাতে পরিয়ে দিন। তাকেই যখন নিয়ে যেতে চাইছে, আর বিপদ থেকে বাঁচার জন্য ফুলবন্তীর জন্য একটা তাবিজ তৈরি করে দিচ্ছি, তাহলেই তো ঠিক হয়ে যাবে। এইবার নারায়ণ চক্রবর্তী হালকা হাসলো আমার দিকে তাকিয়ে, তারপর বলল, তাহলে তো ভালোই হতো ঠাকুর মশাই, কিন্তু কাল রাতে ফুলবন্তী মারা গেছে। ও পড়েছিল ওই আম গাছের তলাতে। বোধনকেও পাওয়া গেছে তার ঘরে, ঘরের বিছানার উপরে সে ঘুমিয়েছিল। কিন্তু রাতের বেলা ফুলবন্তী যে ঘর থেকে বেরিয়ে গাছের তলায় কেন গিয়েছিল, সে কথা কিছুতেই বুঝতে পারছি না। নারায়ণ চক্রবর্তীর কথা শুনে এইবার আমি চুপ করে রইলাম। সে আবার বলল, আপনার কথা কাল আমায় একজন বলেছিল, কিন্তু তখন যে এমন ব্যাপার হবে সেটা তো ভাবতে পারিনি। তাই আজ সকালেই রামমোহনকে বলে আপনার কাছে চলে এলাম। বোধন আমার বাড়িতেই আছে, আমার তিন কুলে কেউ নেই। পাশের বাড়ির এক বৃদ্ধ আমার ছোট থেকে বড় স্নেহ করত। বাবা মারা যাওয়ার পর আর তার ছেলেপুলে মারা যাওয়ার পর তার আর আমার বাড়ির মধ্যে যেন একটা সম্পর্ক হয়ে গেছে।
সে দিনে আমার বাড়িতে এসে কাজকর্ম করে দেয়, রান্না বান্না করে, আমিও তার দেখাশোনা করি। তার কাছেই এখন বোধন আছে। ফিরে গেলে সে তার বাড়ি ফিরে যাবে। বোধন কিন্তু আগের মতোই আছে, তার কোনো কিছুই হয়নি। আপনি যদি সাহায্য করেন তাহলে খুব ভালো হয়, না হলে হয়তো ফুলবন্তীর মতো বোধনকেও এমনভাবে মরতে হবে। সামান্য তাবিজ দিয়ে তার কোনো কিছু করা যাবে বলে তো মনে হয় না। তারানাথ এক টানা এতটা বলে চুপ করতেই আমি বলে উঠলাম, কিন্তু নারায়ণ চক্রবর্তীর সঙ্গে আপনি কি গিয়েছিলেন? মানে ফুলবন্তী যদি মারা যায় তাহলে বোধনের কোনো ক্ষতি হলো না কেন? নারায়ণ চক্রবর্তী তো আগে বলেছিল যে বোধনকেই সেই কালো ছায়া দেখেছিল। তাহলে আমি তো বলেছি, ছায়াদের ক্ষমতা অনেক বেশি। বোধনকে সে কোনো একটা কারণে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। হয়তো এই ফুলবন্তী ওর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তাই ফুলবন্তীকে সে মারতে চেয়েছিল প্রথম রাতেই। আর নারায়ণ চক্রবর্তী সময় মতো না পৌঁছলে ফুলবন্তী হয়তো সেই রাতেই মরতে পারত। সেটাই হয়তো হয়েছিল। কিন্তু সমস্ত কিছু শুনে আমি মনে মনে স্থির করলাম একবার অজয়পুরে আমার যাওয়া প্রয়োজন। নিজের চোখে ব্যাপারটা না দেখলে কিছুই বলতে পারবো না। তাই আমি সেদিনই তৈরি হয়ে বিকেলের দিকে রামমোহনের গরুর গাড়িতে করে আমি আর নারায়ণ চক্রবর্তী রওনা দিলাম অজয়পুরের পথে। সব কিছু জেনে শুনেও ফুলবন্তী তাহলে মরতে গেল কেন? মানে আমি বলতে চাইছি, যদি এতটাই বিপদ থাকতো তাহলে তো সে নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকতে পারত। আর ফুলবন্তীর মৃত্যুর পর বোধন চলে গেল নারায়ণ চক্রবর্তীর কাছে। তাহলে নারায়ণ চক্রবর্তীর কি কোনো বিপদ হতে পারত? গরুর গাড়িতে বসে ঠিক এই সম্ভাবনাটার কথাই নারায়ণ চক্রবর্তী আমায় বলেছিল। তার মনে হয়েছিল যে এরপরে বিপদ তার হতে পারে, বোধনকে তার কাছে রাখার জন্য। কিন্তু বোধনের মতো একটা বাচ্চা ছেলে যে এখনো ভালোভাবে কথাও বলতে পারে না, তাকে একা কেউ রাখে কি করে? অন্তত জীবন ফিরে না আসা পর্যন্ত তো তাকে সামলাতেই হবে। আর এই গ্রামে নারায়ণ চক্রবর্তী ছাড়া সবারই পরিবার, সংসার সবকিছুই আছে। পথে চলতে চলতে গরুর গাড়ির চালক রামমোহন বলল, ঠাকুরমশাই, এই আপনার কথা চক্রবর্তী মশাইকে আমি কিন্তু বলছিলাম। কলকাতায় এসে আমি একজনের বাড়িতে দুদিন ছিলাম। সেইখানে অনেক বড় একটা কাজ ছিল, এই জিনিসপত্র আর তার সঙ্গে এই কয়েকটা লোকজনকে নিয়ে যাওয়া। এইখানেই একবার আমি আপনাকে দেখেছিলাম। আপনি সেই বাড়িতে একটা বড় বিপদ থেকে রক্ষা করেছিলেন। কথায় কথায় রামমোহনের মুখে সেই বাড়ির কথা, সেখানকার লোকেদের কথা শুনতে পেলাম। বিনয় ভট্টাচার্য বলে একজনের বাড়িতে গিয়ে ওদের বিপদ থেকে রক্ষা করেছিলাম। এক অপশক্তি সেই বাড়িতে অনেক সময় ধরে আস্তানা গেড়েছিল। মাটি খুঁড়ে নতুন বাড়ি তৈরি করার সময় সমস্যাটা হয়েছিল। সেই কথা তোমাদের এক সময় বলেছিলাম, তোমাদের হয়তো মনে নেই। যাই হোক, বুঝলাম রামমোহনের কথাতেই নারায়ণ চক্রবর্তী আমার কাছে এসেছিল। প্রায় সন্ধে সন্ধে নাগাদ গ্রামে গিয়ে ঢুকলাম। যে সময়ের কথা নারায়ণ চক্রবর্তী বলেছিল তার চেয়ে খানিকটা কম সময়ই লাগলো। রামমোহন সোজা পথে আমাদের নিয়ে গিয়েছিল। সোজা গিয়ে উঠলাম নারায়ণ চক্রবর্তীর বাড়িতে। সেখানে একজন বৃদ্ধা দাওয়ার কাছে বসে একটা বাচ্চা ছেলের সঙ্গে কি যেন কথা বলছে। ছেলেটাও খিলখিল করে হাসছে আর কি যেন বলছে। তার বয়স খুব বেশি হবে না, ওই 3-4 বছর মতন হবে। সে কথা বলতে পারে, কিন্তু তার কথা ভালোভাবে বোঝা যায় না। নারায়ণ চক্রবর্তীকে দেখে সে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কি একটা বলল। নারায়ণ চক্রবর্তী ছেলেটাকে কোলে তুলে নিয়ে আমার দিকে দেখালো। আমি হাসি মুখে তার দিকে তাকালাম। তার ঠিক সঙ্গে সঙ্গে আমার মাথার ভেতরটায় একটা প্রচণ্ড ধাক্কা খেল। ছেলেটার মুখের দিকে তাকাবার সঙ্গে সঙ্গেই মনে হলো তার দুটো চোখ কালো কুচকুচে পাথরের মতো জল জল করছে। আমার দিকে সে সেইভাবেই তাকিয়ে আছে।
এক মুহূর্তের জন্য মনে হলো নারায়ণ চক্রবর্তীর কোলের উপরে যেটা উঠে রয়েছে সেটা বাচ্চা ছেলে নয়, একটা কালো ছায়া। তারপর আবার মুখ তুলে দেখতে পেলাম, কোথায় না, বোধনই তো বসে আছে। ভালো করে লক্ষ্য করলাম, না, নারায়ণ চক্রবর্তীর কোলে যে রয়েছে সে মানুষ বটে, কোনো অশুভ আত্মা কিংবা অন্য কিছু নয়। কিন্তু তাহলে এইমাত্র এমন কিছু একটা দেখলাম কেন? বোধনকে ভালো করে লক্ষ্য করলাম গোটা সময়টা ধরে। এক ফাঁকে ওই বৃদ্ধা যে মহিলা, তার নাম পুষ্প, তাকে এক পাশে পেয়ে বললাম, আচ্ছা, আজকে সারাদিন তো তুমি বোধনকে দেখছো, বোধনের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছো? বোধন কিছু বলেছে? না ঠাকুর মশাই, কিছুই বলেনি। ও বড় ভালো ছেলে, বুঝতে পারছে না যে ওর মা মারা পড়েছে, জীবন তো নেই। কি করব? গ্রামের লোকেরা মিলেই তাকে শ্মশানে দাহ করে এসেছে। জীবন এলে যে কি হবে সেটাই আমি ভাবছি। জীবন কতদিনে ফিরে আসে? তার তো কোনো ঠিক থাকে না। ফুলবন্তীর মুখে শুনেছিলাম এইবারে নাকি অনেক দূরে গিয়েছে, ফিরতেও বেশ খানিকটা সময় লাগবে। ফিরে এসে বউটাকে তো আর দেখতে পাবে না। ছেলেটাকে যদি বাঁচানো যায় তাকে তো অন্তত দেখতে পাবে। পুষ্প আর কিছু বলল না। কথাগুলো বলতে বলতেই তার চোখে জল চলে এসেছিল। সে কাপড়ের খোঁটে চোখের জল মুছতে মুছতে যেন অন্য মনস্কের মতো বলতে লাগলো, আমাদের গ্রামে কি যে হলো, কোন কালো ছায়া ঢুকলো, ফুলবন্তীকে নিয়ে গেল। এখন যদি বোধনকে নিয়ে যায়, তারপরে গ্রামে যে কাকে নিয়ে যাবে সেটা তো বুঝতে পারছি না। রাতের মধ্যেই বেশ বুঝতে পারলাম নারায়ণ চক্রবর্তী কিন্তু বিচক্ষণ মানুষ। শুধু ফুলবন্তী কিংবা বোধনের জন্য নয়, এর পরে যাতে গ্রামেও কোনো সমস্যা না হয় তার জন্যে সে আগে আগে আমায় ডেকে নিয়ে এলো। আর এই কারণেই তাবিজের কথা বলায় সে রাজি হচ্ছিল না। নারায়ণ চক্রবর্তীর কাছেই বোধন রইল। রাতের বেলা পুষ্প আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়ে নিজের বাড়িতে চলে গেল। কিন্তু নারায়ণ চক্রবর্তী বোধনকে নিয়ে যেতে দিল না। বলল, আজকের রাতটা বোধন বরং আমার কাছেই থাক, কাল বরং ওকে তোমায় দেব। আজ রাতে তুমি নিয়ে যেও না। আমি বুঝতে পারলাম রাতের বেলা আবার কিছু একটা হবে এমনটাই সন্দেহ করছে নারায়ণ চক্রবর্তী, তাই সে বোধনকে দিল না। এইদিকে শোবার ব্যবস্থা হয়েছে। একটা ঘরে আমার আর পাশের ঘরে নারায়ণ চক্রবর্তীর সঙ্গে বোধনের। শোয়ার আগে আমি বলে এলাম, যদি রাতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ডাকতে কিন্তু একদম দেরি করবেন না। আর একটা কথা, বোধনের সঙ্গে রাতে থাকবেন ঠিকই, কিন্তু খুব সাবধানে। ওই বোধনের মধ্যে কিন্তু কিছু একটা ব্যাপার রয়েছে, এমন কিছু একটা ব্যাপার যেটা খুব একটা ভালো নয়। আমার কথায় কিন্তু নারায়ণ চক্রবর্তীর মুখে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। উনি আগের মতোই ফ্যাকাশে হাসি মুখে বললেন, ঠাকুর মশাই, গ্রামে যাতে বিপদ না আসে সেটা দেখার জন্য প্রথমে বোধনকে ভালো করে বুঝতে হবে। আর তার জন্য আমি বোধনকে আজ রাত্রে নিজের কাছে রেখেছি। আজ রাতে কিছু একটা হতে পারে, বোধনের চোখ আমিও দেখেছি। বোধন তখন বিছানায় ঘুমোচ্ছে। আমি আর নারায়ণ চক্রবর্তী দাঁড়িয়ে রয়েছি ঘরের দরজার কাছে। শেষের কথাটা শুনে চমকে উঠে বললাম, আমিও দেখেছি, কালো ছায়ার মতো। কিন্তু কেন এসব হচ্ছে সে তো বুঝতে পারলাম না। আজকের রাতটা কেটে যাক, কাল সকালে এসব নিয়ে আবার দেখা যাবে। বোধনের জন্ম হয়েছিল এক অমাবস্যার রাতে। তাছাড়া আরও অনেক ব্যাপার আছে। জীবন যদি এর মাঝে ফিরে আসে তাহলে তার কাছে শুনতে পাবেন। আজকের রাতটা একটু দেখবেন।
এই কথা বলে নারায়ণ চক্রবর্তী বোধনের পাশে বিছানার কাছে হেলান দিয়ে বসল, আর সেখানে জ্বলছে হ্যারিকেন। উনি কিসের যেন একটা পুঁথি কিংবা নতুন ছাপা বই খুঁজে বার করে সেটা নিয়ে চোখ বোলাতে লাগলেন। অনেকদিন পর এমন কাউকে দেখলাম যে নতুন ছাপা বই পড়ে। আমিও চলে গেলাম পাশের ঘরে। সেই রাতে কিন্তু কোনো উপদ্রব হলো না, বেশ ভালোভাবেই সময়টা কেটে গেল। ভোরবেলা রোদের আলো আমার ঘরে এসে পড়তেই হুড়মুড় করে বিছানায় উঠে বসলাম। বাইরে বেরিয়ে দেখি বোধন বারান্দার কাছে বসে আছে, তার মুখে হাসি। কাল রাতের সেই ব্যাপারটা আর নেই। একটু পরে পুষ্প আর নারায়ণ চক্রবর্তীকে দেখতে পেলাম। আড়ালে ডেকে নারায়ণ চক্রবর্তীকে বললাম, কাল রাতে কিছু হয়েছিল? কিচ্ছু হয়নি, কিন্তু কেউ একটা এসেছিল বুঝতে পেরেছি। ঘরের জানালার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। বোধনের নাম ধরে যেন কেউ ডাকছিল বলে মনে হচ্ছিল, কিন্তু বোধন ঘুমোচ্ছিল, আর আমি তাকে শক্ত করে বিছানার সঙ্গে ধরে রেখেছিলাম। মানে সে ছটফট করছিল, কিন্তু তার চেয়ে বেশি কিছু হয়নি। আমি দু একবার গলা তুলে খাকারি দিতেই সব কিছু ঠিক হয়ে যায়। নারায়ণ চক্রবর্তীর কথা শুনে মনটা খানিকটা শান্ত হলো। সেদিন তার সঙ্গে গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম। অজয়পুর গ্রাম খুব একটা খারাপ নয়, ছোটখাটো হলেও গ্রামে একটা বড় শিব মন্দির, খেলার একটা মাঠ, আর এক সময়ের ছোট একটা পাঠশালা রয়েছে। যদিও সেই পাঠশালা এখন প্রায় বন্ধ হয়ে এসেছে। তাছাড়া দেখার মতো আরও অনেক জায়গা ছিল, কিন্তু আমার মন পড়েছিল বোধনের কাছে, বোধনের সেই কালো দুটো চোখের উপরে। দুপুর পেরিয়ে আবার বিকেলের দিকে একবার বেরিয়েছিলাম, আর সন্ধে তখন হয়ে গেছে। এমন সময় ফিরে এসে বাড়িতে দেখি পুষ্প বারান্দার কাছে দাঁড়িয়ে, আর বোধনকে কোলে তুলে নিয়েছে একজন লোক। সে আমাদের পায়ের শব্দ শুনেই বোধহয় পিছন ফিরে তাকালো। তার চোখে জল। বয়স খুব একটা বেশি নয়, এই 25 কিংবা তার চেয়ে একটু কমই হবে। আমাদের দেখতে পেয়ে এসে হুড়মুড় করে এগিয়ে এলো। কাঁদো কাঁদো গলায় বলল, এসব কি হয়ে গেল? কি হয়ে গেল এসব? তারপর সেই অন্ধকারে পুষ্পের পাশে রাখা একটা হ্যারিকেনের আলোয় হেঁটে গেলাম। সবে তো সন্ধে পেরিয়েছে, একটু পরেই রাত হবে। আকাশে চাঁদের আলো একটু পরেই ফুটবে। নারায়ণ চক্রবর্তীর মুখে সামান্য একটা হাসি ফুটল। সে এগিয়ে গিয়ে সামনের লোকটি অর্থাৎ জীবনের কাছাকাছি যেতে যাবে, এমন সময় আমি থমকে দাঁড়ালাম। হঠাৎ করে নারায়ণ চক্রবর্তীকে থামিয়ে পেছনের দিকে সরিয়ে দিলাম। বললাম, কে তুই? আপনি কে? আর আপনি নারায়ণ দাদাকে অমনভাবে সরিয়ে দিলেন কেন? এ কি হয়েছে বলো তো নারায়ণ দা? ওটা কে? আরে ঠাকুর মশাই, এ হলো জীবন। আরে জীবনকে তো আপনি চেনেন না, তাই জীবন। জীবনকে আমি হয়তো চিনি না, কিন্তু এটা কোনোভাবেই জীবন হতে পারে না চক্রবর্তী মশাই। আপনার কোথাও ভুল হচ্ছে, এটা জীবন নয়। হ্যারিকেনের আলোতে তখনও অস্পষ্টভাবে সবকিছু দেখা যায়। অন্ধকারটা খুব দ্রুত যেন নামতে শুরু করেছে। দাওয়ার কাছে দাঁড়িয়ে পুষ্প চিৎকার করে বলছে, আরে এসব আপনি কি কথা বলছেন ঠাকুর মশাই? জীবন তো দাঁড়িয়ে আছে, ওর ছেলেটাকে নিতে এসেছে। ও এমনিতেই বেচারা বউটাকে হারিয়ে দুঃখে রয়েছে, আর তার মধ্যে আপনি... কি বলেছ পুষ্প? আরে ঠাকুর মশাই, জীবন তো চোখের সামনে জলজ্যান্ত দাঁড়িয়ে আছে, তারপরেও আপনি... জীবন যদি ফিরে আসে তাহলে তার গাড়ি কোথায়? গরুর গাড়ি না নিয়ে, সঙ্গে লোকজন না নিয়ে সে হঠাৎ করে এই সময় ফিরে এলো কি করে? তাও আবার সন্ধ্যের অন্ধকার নামার পরে। জীবন, তুমি কোথায় কোথায় গিয়েছিলে বলো তো? জীবন কয়েকটা জায়গার কথা বলল, কিন্তু শুধু আমি নই, নারায়ণ চক্রবর্তী পর্যন্ত এবার কেমন যেন সন্দেহের চোখে তাকালো তার দিকে। ওইদিকে বোধন ততক্ষণে জীবনের কোলে বসে রয়েছে।
জীবন দুটো হাত শক্ত করে বোধনকে চেপে ধরতেই বোধনের মুখ থেকে এবার কান্নার মতো শব্দ বেরিয়ে আসছে। নারায়ণ চক্রবর্তী বলল, আরে জীবন, কি করছিস কি? এই ছেলেটা লাগছে তো, ছেড়ে দে ওকে। জীবন কিন্তু একভাবে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই তার মুখে আস্তে আস্তে একটা হাসি ফুটে উঠল, আর তার হাসির কারণটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে আমি ছিটকে সরে গেলাম একপাশে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার পেছনে রাস্তার উল্টো দিকে বড় দুটো নারকেল গাছ পাশাপাশি রয়েছে। সেই গাছের ছায়া এসে পড়েছিল আমাদের গায়ের উপর। এতক্ষণ ধরে আশপাশটা কেমন ঠান্ডা হতে শুরু করেছিল একটু একটু করে। ব্যাপারটা বুঝতে পেরেই ঝাঁপিয়ে একপাশে পড়লাম বটে, কিন্তু নারায়ণ চক্রবর্তী সরতে পারল না। সে নারকেল গাছের ছায়াটা একটু বড় হয়ে যেন মাটির উপর থেকে তাকে জড়িয়ে ধরতে শুরু করেছে। লাল কতগুলো চোখের মতো মাটির উপরে এসেই ছায়ার উপরে ফুটে উঠতে লাগলো। নারায়ণ চক্রবর্তী চিৎকার করে উঠলেন, আর আমাদের চোখের সামনে জীবনের শরীরটা যেন একটু একটু করে বদলে যেতে লাগলো কালো একটা ছায়াতে। ওরে বাবা গো, এটা কে? জীবন কোথায়? আমি তো ভাবলাম জীবন। তার জন্যই কি বোধন আমায় ডাকছিল? কাল রাতে তুই নিশ্চয়ই এসেছিলিস, কিন্তু কাল রাতে সুবিধা করতে পারিসনি বলে এখন আবার এসেছিস, তাই তো? আমি থাকতে বোধনকে নিয়ে তুই এখান থেকে বাইরে বেরোতে পারবি না। একটা চাপা হাসির শব্দ ভেসে উঠল চারপাশে। কোথাও কেউ নেই। বোধন ধপ করে মাটির উপরে পড়েছে। কালো ছায়াটা কোথায় যেন মিলিয়ে গেছে, কিন্তু বুঝতে পারছি আমাদের চারপাশের ওই বড় বড় গাছের ছায়াগুলো যেন হঠাৎ করে জীবন্ত হয়ে কালো অন্ধকার তৈরি করেছে চারপাশে। যেন নারায়ণ চক্রবর্তীর বাড়ির ওখানে কেউ আলকাতরা ঢেলে দিয়ে গেছে। চারপাশের অন্ধকারটা যেন জীবন্ত, আর ওখানে একটা অন্ধকার ছড়িয়ে পড়ছে একটু একটু করে। পুষ্পকে ঘরের ভেতরে ঢুকতে বললাম। তার আগে ছুটে গিয়ে বোধনকে মাটি থেকে তুলে কোনো রকমে পুষ্পের কোলে দিয়ে দিলাম। পুষ্প ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে, তখন নারায়ণ চক্রবর্তীর মুখ থেকে ভেসে আসছে অদ্ভুত এক গলা। আমায় আটকাবি তুই? জানিস আমি কে? আমি জানি তুই ছায়াময়। এই ছায়াময়ের কথা জানে না এমন কোনো সাধক, এমন কোনো তান্ত্রিক এই ত্রিভুবনে কোথাও নেই। কিন্তু কোনো ছায়াময় তো এমনি এমনি আর কোথাও আসে না। তুই কেন শুধু শুধু ওই বাচ্চা ছেলেটাকে নেওয়ার জন্য এখানে এসেছিস বল? কেন ওকে নিতে এসেছি এ কথা তোকে বলবো না, কিন্তু ওকে যখন নিতে এসেছি তখন এই ছায়াময়কে আটকাবার ক্ষমতা তোর নেই। ছায়াময়কে আটকাবার ক্ষমতা নেই, কিন্তু বোধনকে তো আমি আটকাতে পারবো। যেভাবেই হোক ওকে আমি আটকে রাখবো। তুই এত সহজে ওকে নিয়ে যেতে পারবি না। কেউ নিজের হাতে তোকে ওর হাতে তুলে না দিলে তো তুই নিয়ে যেতে পারবি না, তাই না? নারায়ণ চক্রবর্তী যেন রাগে গড়গড় করে উঠল। সে আলো আঁধারের মধ্যেই দেখতে পেলাম তার মাথাটা নিচু হয়ে আছে, হাঁ মুখ দিয়ে লাল পড়ছে, চোখে কালো পাথরের মতো দৃষ্টি। মাটি থেকে যেন কালো অন্ধকার ধীরে ধীরে তার গোটা শরীরটাকে জড়িয়ে ফেলতে শুরু করেছে। সেই অন্ধকারের মধ্যে লাল চোখগুলো আমার নজর এড়ালো না। এইবার বুঝতে পারলাম এই মুহূর্তে ছায়া আমার কিচ্ছু করতে পারবে না। তাই মন্ত্র পড়ে দিয়ে নারায়ণ চক্রবর্তীকে মুক্ত করে ফেললাম। কিন্তু তার শরীর তখন ভেঙে পড়েছে। প্রচণ্ড ঠান্ডায় তার গোটা শরীর যেন জ্বরে পড়েছে। কোনো রকমে তাকে নিয়ে ঘরের দরজা খুলে ভেতরে এসে বসলাম। পুষ্পকে বললাম, পুষ্প, আমার কথা শোনো। সকালের আলো না ফোটা পর্যন্ত আমি ডাকলেও তুমি দরজা খুলবে না, ঘরের ভেতরে থাকবে। বোধন আর নারায়ণ চক্রবর্তীর দায়িত্ব তোমার। এসব কি হচ্ছে ঠাকুর মশাই? আমি কি আর এত কিছু বুঝতে পারি? আমি কিছুই করতে পারবো না। আপনি এখানে থাকুন। তুমি বুঝতে পারছো না, বাইরে ছায়াময় রয়েছে। এখন ঘরের ভেতরে আমি থাকলে হবে না। তুমি ঘরের ভেতরে বসে থাকো, সে ঘরে ঢুকতে পারবে না। তুমি আলো জ্বালিয়ে রাখো।
ছায়াময় কারো অনুমতি ছাড়া ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। সব কিছুতেই তার অনুমতি লাগে। বোধন বোধহয় কোনো সময় কোনোভাবে তাকে অনুমতি দিয়ে দিয়েছিল, আর তাই সে এমন কাজ করতে পারছে। কিন্তু ফুলবন্তী তাকে অনুমতি দেয়নি, আর হয়তো সেই কারণেই। পুষ্প কি বুঝলো জানি না, ঘরের দরজা বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে দেখি এখন সেই ছায়াটা তাল পাকাতে পাকাতে একটা মানুষের মতো রূপ নিল। প্রায় মানুষের চেয়ে দ্বিগুণ লম্বা একটা কালো ছায়া, তার দুটো হাত, গোটা শরীরে জ্বলন্ত চোখ। এই হলো ছায়াময়ের আসল রূপ। 1 মিনিট, আপনি বললেন ছায়া শুধু ছায়া হয়, তাছাড়া অন্য কিছু হয় না। তাহলে ছায়াময় আবার কে, আর তার এমন রূপ হলো কোথা থেকে? ছায়াময় হলো এমন এক শক্তি, যার শক্তি থেকেই এই ছায়ার উৎপত্তি হয়। আগেই তোমাদের বলেছি, ছায়া কিন্তু কোনো অতৃপ্ত আত্মা কিংবা কোনো নিম্ন স্তরের পিশাচ প্রেতদের মধ্যে পড়ে না। এগুলো সম্পূর্ণ আলাদা একটা শক্তি। এর সৃষ্টির একটা ইতিহাস আছে, সে কথা তোমায় অন্য সময় বলবো। অন্ধকারের শক্তি ছায়াময়ের সবচেয়ে বড় ক্ষমতা। ছায়াময়ের শরীরে যে হাজার হাজার লাল চোখ দেখতে পাওয়া যায়, সেগুলো হলো তার নিজের চোখ। তোমরা জানো, ইন্দ্রের শরীরে সহস্র চোখ ফুটে উঠেছিল একবার এক অভিশাপের ফলে। এমনই এক অভিশাপের ফলে এক নামকরা মুনি থেকে তৈরি হয়েছিল এই ছায়াময়। ছায়াময়ের কাজ হচ্ছে বেছে বেছে এমন কাউকে তার কাছে নিয়ে যাওয়া, যে যেমন তার ক্ষমতা বৃদ্ধি করবে, তেমন ছায়াময়ের চোখের সংখ্যা বাড়াবে। জটিল বিষয়, তোমাদেরকে পরে বলবো। হ্যাঁ, তারপরে যা বলছিলাম, আমার চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আমার দিকে তাকিয়ে রইল, তার শরীরে থাকা অনেক চোখ দিয়ে। আমি বললাম, বোধনকে নিয়ে গেলে তো তোমার কারোর কাছ থেকে অনুমতি নিতে হবে, কিন্তু এই বাড়ি থেকে কেউ তোমাকে তার অনুমতি দেবে না। বাড়িতে যেন প্রবল একটা ঝড় উঠেছে, সেই ঝড়ের মধ্যে যা পড়বে তাই যেন খান খান হয়ে যাবে। ছায়াময় অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালো, কখনো ফুলবন্তীর গলায় তো কখনো অন্য গলায় বারবার আমার কাছে জানতে চাইল যে বোধনকে আমি নিয়ে যেতে দেব কিনা, কিন্তু আমি বারবার না বললাম। এদিকে দরজা বন্ধ রয়েছে বলে সরাসরি সে ঘরের ভেতরে আর কিছু দেখতে পাচ্ছে না। ঘরের ভেতরে কেউ ছায়াময়কে দেখতে পাচ্ছে না। একটু পরেই ঘরের ভেতর থেকে নারায়ণ চক্রবর্তীর ধরা গলা শুনতে পেলাম। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, দরজা খুলে দিন, দরজা খুলে দিন। ঠাকুর মশাই, আমি বাইরে যেতে চাই। বাইরে কি হচ্ছে? বাইরে আসার সঠিক সময় এখনো হয়নি চক্রবর্তী মশাই। ও এখনো বাইরেই আছে। ও আপনাদের দুর্বল করার চেষ্টা করতে পারে, তাই সকালের আলো না ফোটা পর্যন্ত এই দরজা খোলা যাবে না। আপনি ঘরেই থাকুন। এইভাবেই চলতে লাগলো প্রায় সূর্য ওঠা পর্যন্ত। ঘরের দরজা খুললাম না। সূর্যের আলো পূর্বাকাশে ফোটার একটু আগেই ছায়াময় চলে গেল। দরজা খুলতে দেখি নারায়ণ চক্রবর্তীর গোটা শরীর যেন থরথর করে কাঁপছে। তার ভীষণ জ্বর এসেছে। ফুলবন্তীর যেমন হয়েছিল ঠিক তেমনটাই। কবিরাজকে ডাকা হলো। কবিরাজ সব দেখে শুনে শুধু ওষুধপত্র দিয়ে গেল, কিন্তু আমায় আড়ালে ডেকে বলল, আপনাকে বলি ঠাকুর মশাই, ফুলবন্তীর কিন্তু এমনটাই হয়েছিল। তাছাড়া আমাদের গ্রামে এমনভাবে কিন্তু এর আগে কেউ মারা যায়নি। ফুলবন্তি এভাবে মরেছে। এখন চক্রবর্তী যদি এমনভাবে মরে, তাহলে কিছু কি হয়েছে ঠাকুর মশাই? তেমন কিছু হয়নি, তবে বিপদ একটা গ্রামে হতে চলেছে। যদি নারায়ণ চক্রবর্তী মারা যায়, তাহলে আর সেই বিপদকে আটকানো যাবে না। আচ্ছা কবিরাজ মশাই, একটা কথা বলুন তো, এই গ্রামে ছায়াময়ের কথা আপনি শুনেছেন কখনো? আমার কথায় কবিরাজ যেন চমকে উঠল। বলল, সর্বনাশ, ছায়াময় আবার এসেছে নাকি? এখান থেকে 2 গ্রাম দূরে ছায়াময়ের কথা শোনা গিয়েছিল। মাস 3 আগে সেখানে পরপর 2 জনকে নিয়ে গেছে সে। কিন্তু এই গ্রামে, তার মানে ফুলবন্তি আর নারায়ণ কি?
আমি বাধ্য হয়ে সমস্ত কথা খুলে বললাম কবিরাজকে। কবিরাজ সমস্ত কথা শুনে বলল, বোধনকে এই গ্রাম থেকে অন্য কোথাও নিয়ে গেলে এই গ্রামে আর বিপদের চিন্তা থাকবে না, কিন্তু বোধনের চিন্তা থাকবে। কি করা যায় সেটাই ভাবাচ্ছে। আমিও ভাবছিলাম যে কি করা যায়। তবে এই সব কিছুর মধ্যে সেদিন সকালে জীবনের গাড়ি এসে উপস্থিত। সে তো সবকিছু শুনে অষাঢ়ের মতো দাঁড়িয়ে রইল। প্রথমে কাঁদল না, বড় শক্ত প্রকৃতির মানুষ। ফ্যাকাশে মুখে আমার দিকে তাকিয়ে বলল, ফুলবন্তী আমায় বারবার বলতো, এই এমনভাবে এখানে ওখানে ঘুরে বেড়ায়, কবে সে মরে পড়ে থাকবে আমি তাকে শেষবার দেখার সুযোগ পাব না। আর সেটাই সত্যি হলো ঠাকুরমশাই। আপনি ছিলেন বলে আমার ছেলেটা বেঁচে গেছে। আমি ওকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাব। তাতে কিন্তু বিপদ কমবে না। তুমি ওকে নিয়ে চলে গেলে ওই ছায়াময় কিন্তু তোমার পিছু পিছু যাবে। অন্তত 2 রাত তুমি এখানে থাকো। এমন হলে তোমার নিজের বাড়িতেই থাকো। আমি তোমার সঙ্গে থাকব ওই ছায়াময়ের বিপদ না কাটা পর্যন্ত। আপনি তো নিজেই বলেছেন তার ক্ষমতা অনেক। এই বিপদ কি কোনোভাবে কাটবে না? একটা উপায় আছে, কিন্তু সেই উপায়টাও বড় ভয়ানক। একটু এদিক ওদিক হলেই কিন্তু। আমার কথায় জীবন কি যেন ভাবল। সেদিন নারায়ণ চক্রবর্তী আর জীবনকে নিয়ে আগের বাড়িতে ফিরে গেলাম। মানে ফুলবন্তী যেখানে থাকতো সেই বাড়ির দরজা জানলা সবকিছু বন্ধ ছিল। নিজের হাতে পুষ্প সবকিছু পরিষ্কার করে দিল। সন্ধে পর্যন্ত আমরা সেইখানেই রইলাম। একটু রাত হতেই নারায়ণ চক্রবর্তী তার বাড়িতে যাওয়ার কথা বলতে জীবন বলল, আজ আমরা এখানে থাকবো নারায়ণ দাদা। ঠাকুরমশাই যেমন বলেছে তেমনভাবেই সব কিছু করব। তাতে যদি আমার ছেলেটার জীবন বাঁচানো যায় তাহলে তাই হোক। নারায়ণ চক্রবর্তী চমকে উঠে প্রায় চিৎকার করে বলে উঠল, তুই কি পাগল হয়েছিস নাকি? ঠাকুর মশাই যে কথা বলছে সে কথা তুই ভালো করে শুনেছিস? যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কত বড় বিপদ হতে পারে। বিপদ যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আমার ছেলেটারও যদি বিপদ হয় তাহলে আমি কি নিয়ে থাকব? যদি কপালে মৃত্যু থাকে তাহলে না হয় হবেই, আর যদি না থাকে তাহলে কোনো ছায়াময় ওর কোনো ক্ষতি করতে পারবে না। আজ রাতেই হবে ওর শেষ রাত। নারায়ণ চক্রবর্তী আমার দিকে তাকাতেই আমি মাথা নাড়াতেই সে একটা দীর্ঘশ্বাস ফেলে রাজি হয়ে গেল। শেষে পুষ্প এখানে থাকতে রাজি হলো। তারপর আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করে রাখলাম। একটানা এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করে পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে সেটাই অগ্নিসংযোগ করে ধোঁয়া ছাড়তে লাগলো। আমরা বুঝতে পারলাম গল্পটা প্রায় শেষের পর্যায়ে এসে পৌঁছেছে। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো বলেছিলেন সেই ছায়াময়ের ক্ষমতা নাকি অনেক বেশি। সে যখন একবার বোধনের ওপরে নজর দিয়েছে তখন কেউ একজন অনুমতি দিলেই সেই তাকে নিয়ে চলে যেতে পারবে। কিন্তু কেউ একজন অনুমতি দিলে মানে ধরুন আপনি অনুমতি দিলে আপনার কথাতে সে নিয়ে যেতে পারত। বোধন ছোট, তাই বোধন যার কাছে থাকবে বা যেই বাড়িতে থাকবে সেই বাড়ির কারোর কাছ থেকে অনুমতি পেলেই সে কাজটা করতে পারবে। আর যদি বোধনের সঙ্গে রক্তের সম্পর্কযুক্ত কেউ কাজটা করে তাহলে তো আরো ভালো। কিন্তু সেই সময় তো ফুলবন্তী মারা গিয়েছিল আর জীবন সেখানে ছিল না। এই 2 কারণে আমি, নারায়ণ কিংবা পুষ্প যে কোনো একজনকে দিয়েই সেই কাজটা হয়ে যেত। কিন্তু আমরা তো সেই কাজ করিনি। বাইরে বৃষ্টি বেড়েছে। টিপটিপ করে বৃষ্টিটা এখন মুষলধারে নেমেছে। কিশোরীর প্রশ্নের উত্তর দিতেই আমি বললাম, তাহলে আপনারা এমন কি পরিকল্পনা করলেন যা নিয়ে এমন এক শক্তিশালী ছায়াময়ের হাত থেকে আপনি বোধনকে এবং জীবনকে বাঁচাতে পারলেন? দুনিয়াতে ক্ষমতার কোনো শেষ নেই, বুঝলে। মাঝে মাঝে আমি এমন অনেক উচ্চ স্তরের সাধুতান্ত্রিকদের দেখেছি, তাদের ক্ষমতা অনেক বেশি, কিন্তু তারাও জীবনে কোনো না কোনো সময় কারোর না কারোর কাছে পরাজিত হয়েছে। আসলে জীবনের সর্বশ্রেষ্ঠ বলে কোনো কিছু হয় না।
তার চেয়েও ভালো হয়তো কোথাও কেউ আছে, অথবা এমন কিছু আছে যাতে সামান্য অংশে হলেও তার চেয়ে কোনো না কোনো অংশে বেশি রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। সে তো জানি ঠাকুরমশাই, জীবনে ভালোর চেয়ে ভালো কখনোই শেষ হয় না, কিন্তু তার সঙ্গে এটার কি সম্পর্ক? মধুসুন্দরী দেবী, মাতু পাগলি বা কাল ভৈরব, এদের আশীর্বাদে আমি যে শক্তি সঞ্চয় করেছিলাম, যে ক্ষমতা লাভ করেছিলাম, সেই ক্ষমতা দিয়েও ছায়াময়কে আটকানো সম্ভব ছিল না। কারণ ছায়াময় কোনো প্রেতাত্মা নয়, অশরীরী অপশক্তি নয়। সে হলো এমন এক শক্তি যার সঙ্গে প্রকৃতির ভীষণ যোগ রয়েছে। অকারণে সে কখনো কারোর উপর নজর দেয় না। বিশেষ কোনো কারণ কিংবা ভাগ্য লিখনের সঙ্গে সবকিছু জড়িয়ে থাকে, বুঝলে? এই ছায়াময় কিন্তু কখনোই কোনো গ্রামে ঢুকে একের পর এক মানুষকে হত্যা করতে থাকে না। বছরে হয়তো একবার কিংবা দুবার এই ছায়াময়ের কথা শোনা যায়। তাই আমরা একটা পরিকল্পনা করেছিলাম। সেই পরিকল্পনার মতো পুষ্প ঘরে রইল। আমি, নারায়ণ চক্রবর্তী আর জীবন আর বোধন বারান্দার কাছটায় বসে নিজেদের মধ্যে কথা বলতে লাগলাম। এমনভাবে কথা বলছিলাম যেন কোনো কিছুই হয়নি। পুষ্প দরজার ওপাশে চুপ করে বসে আছে। ধীরে ধীরে এক সময় অনেকটা সময় কেটে যেতেই জীবন উঠে ঘরের ভেতরে চলে গেল। আমি আর নারায়ণ চক্রবর্তী কথা বলছি। কথা বলতে বলতে নারায়ণ চক্রবর্তী উঠে ঘরের ভেতরে চলে গেল। তারপরে আমি আর বোধন একা বসেছিলাম বারান্দার কাছে। কিন্তু বোধন ভয় পেল না। সে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে ততক্ষণে কি যেন একটা দেখছে। মনে হলো সে কার সঙ্গে আধো আধো গলায় কথা বলছে। একটু পরেই বাইরের দিক থেকে একটা কালো ছায়া যেন মাটির উপর ভর করে আস্তে আস্তে এগিয়ে এলো বারান্দার কাছে। আর তারপর কালো ধোঁয়ার কুণ্ডলির মতো পাক খেতে খেতে একটা ছোট্ট বাচ্চার মতো রূপ নিয়ে এসে দাঁড়ালো বোধনের ঠিক উল্টো দিকে। আর তারপরে চাপা হাসি মুখে এসে বোধনের সঙ্গে কি যে বলতে লাগলো আমরা কিচ্ছু শুনতে পেলাম না। ছায়াময়ের ব্যাপারে আমি যতটা জানতাম তার চেয়েও অনেক বেশি কিছু ছিল। সে বাচ্চাটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম, আর তাকে দেখতে হুবহু যেন বোধনের মতো। একসময় বোধন তার একটা হাত বাড়িয়ে দিল তার দিকে। সেই বাচ্চাটাও হাত রাখলো তার হাতের উপরে। ঠিক এমন সময় বাতাসে ভেসে এলো একটা কণ্ঠ, বোধনকে আমি নিয়ে যাব, বোধনকে আমি নিয়ে যাব, আমায় অনুমতি দে। আমি ইশারা করে জীবনকে যেতে বললাম। জীবন বাইরে বারান্দার কাছে বেরোতেই বাচ্চাটা ছিটকে গেল। ও যেন উঠোনের মাঝামাঝি জায়গায় চলে গেল। আর তারপরে এসেই কালো একটা ছায়ামূর্তিকে দেখা গেল, যেটা ছায়া নয়। বোধন চুপ করে তাকিয়ে আছে সেই দিকে। জীবন বোধনকে কোলে করে নিয়ে দাওয়ার এক কাছে বসিয়ে দিল। আমি নারায়ণ চক্রবর্তীকে ইশারা করতে নারায়ণ চক্রবর্তী বাড়ির পেছনের দিকের দরজা খুলে বেরিয়ে গেল। আমি বারান্দায় এক পাশে সরে এলাম। জীবনে আস্তে আস্তে বলল, আমি যদি বোধনকে মাটির উপর নামিয়ে দিয়ে তোকে অনুমতি দিই, তাহলে তুই বোধনকে নিয়ে যাবি, তাই তো? ছায়াময় সশব্দে মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই জীবন আবার বলল, আমি অনুমতি দিলে আর জীবনকে মাটিতে নামিয়ে দেওয়ার পরে যদি তুই বোধনকে নিতে না পারিস, তাহলে তুই আর কখনো বোধনকে নিতে আসবি না, আর এই গ্রাম ছেড়ে চলে যাবি। যদি একথা তুই দিস, তাহলে আমি বোধনকে নিয়ে যাওয়ার অনুমতি দেব। বোধনকে তুই মাটিতে নামিয়ে দেওয়ার পরে অনুমতি দিলে আমি ওকে নিয়ে যাব। যদি নিতে না পারি, তাহলে আমি আর কোনোদিন বোধনের কাছে আসব না। কথাটা শুনে জীবন বোধনকে নামালো উঠোনের কাছে। বোধন পেছনের দিকে ঘুরে তাকালো।
জীবন দেওয়ার কাজটায় এসে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, বোধনকে নিয়ে যা, আমি অনুমতি দিলাম। কথাটা বলার সঙ্গে সঙ্গে ছায়াময়ের দুটো হাত আকাশের দিকে উঠে গেল। একটা অদ্ভুত অট্টহাসিতে চারপাশটা ভরে উঠল। তারপর তার হাতটা নেমে আসতে লাগলো নিচের দিকে। চোখের নিমেষে বাড়ির এক পাশ থেকে ছুটে গেল নারায়ণ চক্রবর্তী। ছায়াময়ের কালো হাতটা নিচের দিকে নেমে আসার আগেই বোধনকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল উঠোনের উপরে। কিন্তু ছায়াময়ও তৈরি হয়েছিল, তাই সঙ্গে সঙ্গে বোধনের ওপরে ঝাঁপিয়ে পড়ার আগেই সেই কালো ছায়াটা ঝাঁপিয়ে পড়ল নারায়ণ চক্রবর্তীর উপরে। আমি কিছু বুঝতে পারলাম না। চক্রবর্তী মশাই মাটিতে পড়ে যেতেই আরেকটা কালো হাত নেমে আসতে লাগলো নিচের দিকে, আর সেই হাতটা বোধনকে ধরতে যাচ্ছিল। ছায়াময় হাসতে হাসতে বলতে লাগলো, আমার সঙ্গে চালাকি? ছায়াময় বোধনকে নিয়ে যাবে। আরেকটা কালো হাত নেমে আসতে লাগলো নিচের দিকে, কিন্তু আমি বিপদ বুঝতে পেরে ছুটে গিয়েছিলাম বাইরের দিকে। বোধনকে লক্ষ্য করে আমি ঝাঁপিয়ে পড়তে যাব, তার আগে সেই কালো হাতটা একটা প্রচণ্ড ধাক্কা দিয়ে আমায় ঠেলে দিল। নারায়ণ চক্রবর্তী মাটিতে পড়ে তার মাথা ঠুকতেই জ্ঞান হারিয়ে ফেলেছিল, কিন্তু আমিও বোধনকে ধরতে পারলাম না। ছায়াময়ের দুটো কালো হাত আকাশের উপরে উঠে আবার নিচের দিকে নেমে আসতে যাবে, এমন সময় ঝট করে থেমে গেল। আমি তাকিয়ে দেখি জীবন কোলে তুলে নিয়েছে বোধনকে। ততক্ষণে সে ছুটে চলে গিয়েছে আবার বারান্দার কাছে। ছায়াময় যতক্ষণ আমাদের আটকাচ্ছিল ততক্ষণে বোধনকে জীবন তুলে নিয়েছে। এবার জীবন বলল, বোধনকে তুই নিয়ে যেতে পারিসনি, ওকে আমি ফিরিয়ে নিয়েছি। কথা মতো তুই এখান থেকে চলে যাবি, আর কোনো দিন বোধনকে নিতে আসবি না। তোরা আমার সঙ্গে ছলনা করছিস। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস, কোনো না কোনো দিন বোধনকে আমার কাছে আসতেই হবে। কথাটা বলে ছায়াময় হাওয়ায় মিলিয়ে গেল। আমি তাড়াতাড়ি গিয়ে নারায়ণ চক্রবর্তীকে তুলে নিয়ে এলাম। তারপর জীবনের চোখে জল দেখা গেল। বোধন জ্ঞান হারিয়েছে। কবিরাজকে সেই রাতে আবার খবর দেওয়া হলো। পরদিন ভোর হয়ে গেল, কিন্তু কি মনে হতে পরদিন সকালেই আমি অজয়পুর গ্রাম ছেড়ে চলে এলাম। আসার সময় নারায়ণ চক্রবর্তীকে বলে এসেছিলাম, দেখুন, ছায়াময়ের সঙ্গে যা করা হয়েছে তা কিন্তু ছলনা। ছায়াময় কিন্তু আবার আসবে, কিন্তু ছায়াময় এত সহজে আসে না। বোধনের বয়স যখন 12-13 বছর হবে তখন কিন্তু আবার একবার ছায়াময় তার উপরে ছায়া ফেলার সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে থাকবেন। এই বলেই আমি চলে এসেছিলাম, বুঝলে। ছায়া বড় অদ্ভুত জিনিস। ছায়া যে কত ভয়ঙ্কর হতে পারে তা তোমরা বুঝতে পারবে না, আর তা যদি ছায়াময় হয় তাহলে তো। আমরা উঠে পড়লাম। গল্প শেষ হয়েছিল, বৃষ্টি কমে এসেছে, তাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। শুনছিলেন সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ও ছায়াময়ের ছায়া। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, নর্মদা, অয়ন্তিকা, বর্ণক, জ্যোতির্ময় এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আগামী সপ্তাহে
আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।